যেভাবে আপনার আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে তাতে বোঝা যাচ্ছিল যে এটা একটা সামরিক একটা অভিযান, ইরানের যে পারমাণবিক অস্ত্র আছে এগুলো ধ্বংস করার জন্য। চায়নার খুব বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তারা ইরান থেকে তাদের 80% আপনার তেল কিনে। রাশিয়া একদিকে আপনার, যেহেতু তারা একটা পরাশক্তি, কিন্তু এই যুদ্ধে রাশিয়া কিন্তু মাঝখানে খুব লাভবান। ইরান কিন্তু এই যুদ্ধের জন্য অনেক আগে থেকে এর প্রস্তুতি নিচ্ছিল, এক দেশ আরেক দেশের সাথে ইন্টেলিজেন্স শেয়ারিং করতে পারে। তো সেইভাবে এটা আপনার কোনো দোষণীয় কিছু নাই। তারা প্রথমেই একটা স্কুল ঘরকে বম্ব করে 80 জন ছাত্রীকে মারছে। তারা এইসব বাদ বিবেচনা কোনো দিকেই করতেছে না, তারা যেখানে পারে যেভাবে পারে বম্বিং করতেছে। আমেরিকা ইসরায়েল মনে করেছিল 2 থেকে 3 সপ্তাহ কি 4 সপ্তাহ বেশিরভাগকে ম্যাক্সিমাম গড়াইতে পারে। আচ্ছা, কিন্তু এখন যা মনে হচ্ছে এটা আরো সময় ধরে চলবে। যুদ্ধ করে কিন্তু কোনো সংঘাতের শেষ মীমাংসা হয় নাই। সবসময় আপনার এই কূটনীতি বা ডিপ্লোমেসি শেষ মুহূর্তে আসবেই। সরকারের প্রথম প্রস্তুতি নিতে হবে আমাদের ওয়ার্কারদের উপরে কনফিডেন্স স্থাপন করা, তাদের উপরে একটা বিশ্বাস স্থাপন করা। স্বাধীনতার যে চেতনা, যেটার ভিত্তিতে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ওগুলি বাস্তবায়ন হয় না ঠিক মতো। 24-এর এই অভ্যুত্থান বা পরিবর্তন, এটা আপনার আমাদের জন্য খুবই দরকারি ছিল। ফাইনাল নেল যেটা মেরেছে, এটা ছাত্ররাই মেরেছে। ফাইনাল নেল ইন দ্য কফিন, এটা ছাত্ররাই মেরেছে। তার সাথে সবাইও, কাউকে এখানে বাদ দেওয়া যায় না। আমাকে বিনা বিচারে, বিনা ডিভিশনে, যেটা আমি ডিভিশন প্রাপ্ত ছিলাম, না দিয়ে আমাকে কিছুদিন নর্মাল ছেলে পরে ফাঁসি ছেলে রেখে দিয়েছে। কন্ডেম ছেলে, আমি 2 বছর কন্ডেম ছেলে ছিলাম। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই খবর 71-এর নিয়মিত পডকাস্টে। আজকে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট আমাদের, যাকে নিয়ে আমরা একটা প্রাণবন্ত আলোচনা করব। আমরা জানবো অনেক অজানা অধ্যায় বাংলাদেশের রাজনীতির এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপরে। শুরু করব আমরা ইরানের যুদ্ধ নিয়ে, কথা বলবো আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে, এবং শেষ করব আমরা এই আলোচনা থেকে যা পেলাম সেটা র্যাপ আপ করার মাধ্যমে, যে আমরা সামনে কিভাবে তাকাতে পারি আগামীর বাংলাদেশে, আগামীর বিশ্ব সভায় আমরা শান্তির উপস্থিতি দেখব, নাকি একটা অশান্ত পৃথিবী আমাদেরকে তাড়িয়ে বেড়াবে। আমাদের আলোচনায় আজকে সংযুক্ত হয়েছেন আমাদের বিশেষ অতিথি, যাকে নিয়ে বাংলাদেশ গর্বিত তার বিভিন্নমুখী ভূমিকার জন্য। তার ভূমিকা আমরা দেখেছি দেশের বিভিন্ন ক্রান্তিকালে। আমরা 15 আগস্ট, আমরা 90, আমরা 24, বাংলাদেশের রাজনীতির যে সবচেয়ে বড় 3টে অধ্যায়ের কথা বলি, সেই জায়গাগুলোতে তার উপস্থিতি এবং তার ভূমিকা ছিল অনেক। তো আমরা সেই সব অজানা অধ্যায় সম্পর্কে জানবো। আমরা সবার আগে পরিচিত হইনি আমাদের আজকের অতিথি অ্যাম্বাসেডর খায়রুজ্জামান সাহেবের সাথে, যিনি তার সামরিক ক্যারিয়ার থেকে ডিপ্লোম্যাটিক ক্যারিয়ারে অনেক বর্ণিল একটা অধ্যায় রচনা করেছেন। আমরা তার কাছ থেকে আজকে জানবো অনেক বিষয় সম্পর্কে, পরিচিত হচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পডকাস্টের বিশেষ মেহমান, বিশেষ অতিথি অ্যাম্বাসেডর খায়রুজ্জামান স্যারের সাথে। জি, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত খবর 71-এর বিশেষ পডকাস্টে। কেমন আছেন? জি, ভালো। ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই গর্বিত যে আপনাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। কিছু বর্তমান বিশ্বের পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমি দর্শক এবং শ্রোতাদেরকে আপনার মাধ্যমে সালাম এবং অভিনন্দন জানাই। আমাদের আজকের আলোচনাটা আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে আমরা আলোচনা করবো, আর কি ধাপে ধাপে আমরা এগোতে চাই। আমরা তাহলে শুরু করি একেবারে এই মুহূর্তে যেটা সবচেয়ে হটকেক আলোচনার জন্য, সবার ভাবনার যে জায়গাটা দখল করে রেখেছে, সেই মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে, যেটাকে অনেকে বলছে একটা আরোপিত যুদ্ধ। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল এবং তার গ্রেট আলাই যুক্তরাষ্ট্র। তো এটা কি, আপনি কি মনে করেন, এটা কি শুধুই একটা সামরিক সংঘাত, নাকি নতুন বিশ্ব রাজনীতির একটা শুরু বলবেন আপনি? জি, আপাতত দৃষ্টিতে যেভাবে আপনার আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে তাতে বোঝা যাচ্ছিল যে এটা একটা সামরিক একটা অভিযান,
তারা ইরানের যে পারমাণু অস্ত্র আছে এগুলো ধ্বংস করার জন্য, কিন্তু এটা এই 11 দিনের যুদ্ধে তারা হয়তো বুঝতে পেরেছে এটা অতি সহজে অর্জন করা যাবে না, কাজেই এটা এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে, যেটা আপনি বললেন যে এটা কি বিশ্ব পরিস্থিতিতে এটার কোনো তাৎপর্য পড়বে কি না সে বিষয়ে আমি বলতে চাই যে অবশ্যই যদি যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় তাহলে আপনার এটার বাহ্যিক বিশ্বে অনেক এটার আসর আসবে। অনেকেই বলছে এটা আসলে ইউএসএ ভার্সেস ইরান না, বরং ইউএসএ ভার্সেস গ্লোবাল পাওয়ার শিফট। আপনি কি মনে করেন বিশ্ব রাজনীতি এখন মাল্টিপোলার হয়ে উঠছে? জি, অবশ্যই আমি মনে করি যে বিগত আপনার 3 বছর থেকে যদি আপনি দেখেন, যেদিন থেকে ইসরায়েল আপনার গাজা আক্রমণ শুরু করলো, গাজাকে আপনার পুরোপুরি ধ্বংসই করে দিয়েছে, এখন দেখা যাচ্ছে যে এটা বিশ্ব রাজনীতিতে এবং বহির্বিশ্বে এটার একটা বড় ধরনের একটা আপনার পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা আমরা বুঝতে পারবো আর কিছুদিন পরে, যে শেষের দিকে এটার পরিণতিতে কী হবে। এবং এটা যেভাবে আপনি প্রশ্ন করলেন, এটা একটা বিশ্ব রাজনীতিতে এবং বিশ্বে যে আপনার ইকোনমিক অর্ডার কিংবা আন্তর্জাতিক যে দেশের যে অবস্থান, এটার উপরে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। আপনার কি মনে হয় আসলে আমেরিকা কি সত্যি ইরানে যদি কোনো নিউক্লিয়ার প্রোগ্রাম, মিলিটারি নিউক্লিয়ার প্রোগ্রাম যদি কিছু থেকে থাকে সেটা থামাতে চায়, নাকি মিডল ইস্ট কন্ট্রোল এবং অয়েল পলিটিক্সের পেছনে কাজটা করছে? সে আমেরিকার মূল ইন্টারেস্ট কোথায় আপনার মনে হয়? আমেরিকান ইসরায়েলের ওদের প্রথম আপনার ওদের আগ্রহ বা ইন্টারেস্ট যেটা বলেন, সেটা একটা অজুহাতের মাধ্যমে, যেভাবে ইরাককে আক্রমণ করা হয়েছিল, যে তাদের কাছে আপনার WMD ওয়েপন আছে, সেভাবে তারা একটা অজুহাত খুঁজে যে ইরান পারমাণবিক অস্ত্র তাদের কাছে আছে, কিন্তু ইরান প্রত্যেকবারই আছে এবং বানাতে যাচ্ছে, এবং এটা ইরান বরাবরই আপনার এটার প্রতিবাদ করছে যে আমাদের কাছে এরকম কিছু নাই। এবং এই প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যে ওয়াচডগ আছে, তারা এটা আপনার পর্যবেক্ষণ করে গেছে, এবং এক পর্যায়ে যেমন ওবামা আপনার অ্যাডমিনিস্ট্রেশন ছিল আমেরিকার, তারাও আপনি এটা স্বীকার করে গেছে এবং একটা এগ্রিমেন্ট করেছিল। সেই এগ্রিমেন্টে পরিষ্কার লেখা আছে যে ইরান এই ব্যাপারে, এই পারমাণবিক অস্ত্র বানানোর ব্যাপারে আর অগ্রগতি করবে না, এবং ইসরায়েল ওটা মেনে নিয়েছিল। কিন্তু 5 বছর পরে যখন আপনার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আসলেন, ফার্স্ট টাইমে প্রথমবারের মতো, তখন ইসরায়েল আবার তাদের যে পূর্ব শর্তগুলো ছিল, যে এগ্রিমেন্টটা ছিল, সেটা আপনার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এটাকে পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু এটা পরিবর্তন আংশিকভাবে হলেও তারা তাতে খুশি ছিল না, এবং পরে সেকেন্ড টাইম যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন, এটা পুরোপুরি কার্যকরী করার জন্য ইসরায়েল আবার আমেরিকাকে আপনার অনেক ভুল তথ্য দিয়ে আপনার তাকে যার মনের পরিবর্তন, আমেরিকার আপনার যে মিডল ইস্টের যে পলিসি, সেটা পরিবর্তন করে এই আক্রমণটা চালিয়েছে। এই আক্রমণের আলটিমেট যে উদ্দেশ্যটা, সেটা যেটা আপনি বললেন, যে তারা একটা পুরো একটা আঞ্চলিক পরিবর্তন চায় ওখানে। এই পরিবর্তনটা যে কতদূর আপনি কৃতকার্য হবে সেটা নিয়ে মানে আর কিছুদিন পরে আমরা এটা ব্যাপারে মন্তব্য করতে পারবো। এই সংঘাতে আমরা আরো 2 পরাশক্তির কথা যদি বলি, চায়না এবং রাশিয়া, তাদের ভূমিকাটা আসলে কিভাবে দেখছেন আপনি? তারা কি সরাসরি জড়াবে বলে আপনার মনে হয়? আপাতত দৃষ্টিতে মনে হয় যে তারা প্রত্যক্ষভাবে এই সংঘাতে জড়িত হচ্ছে না, কিন্তু তাদের রাজনৈতিক সাপোর্ট সবসময় ইরানের পক্ষেই আছে। চায়না বলছে যে এটা নিন্দা জানিয়েছে, একটা অন্য দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত হানা, ইন্টারন্যাশনাল নর্মসের বাইরে। রাশিয়াও ওরকম একটা স্ট্রং বক্তব্য দিয়েছে, এবং
ভবিষ্যতে যদি এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হয়, জি। যেহেতু চায়না এবং রাশিয়া জি। ইরানের একটা এলাই, তারা হয়তো বা পরোক্ষভাবে জড়িত হতে পারে। সো আপনি প্রত্যক্ষ কোনো সুযোগ দেখছেন না তাদেরকে এই প্রত্যক্ষ এখন দেখা যাচ্ছে না। যেভাবে ইউএসএ ইসরায়েলকে সরাসরি তারা ব্যাকিং দিচ্ছে, পার্টিসিপেট করছে, এরকম কোনো সম্ভাবনা আপনি আপাতত এরকম সম্ভাবনা আছে যদি যুদ্ধটা আরো দীর্ঘায়িত হয়। এখন তো তারা সো চায়না এবং রাশিয়াও সরাসরি জড়িত হতে সরাসরি পারে হবে, কোনো একটা পর্যায়ে। কেননা এখানে চায়নার খুব বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা Right. আছে, যেহেতু তারা ইরান থেকে তাদের তেল নেয়। 80% আপনার তেল কিনে। জি। স্টেট অফ হরমুজ যদি আপনার বন্ধ হয়ে যায়, তাদের এই তেল কেনাটা বা স্বার্থের সাপ্লাইটা জায়গাটায়, right. আঘাত হানবে। আর রাশিয়া একদিকে আপনার, যেহেতু তারা একটা পরাশক্তি, কিন্তু এই যুদ্ধে রাশিয়া কিন্তু মাঝখানে খুব লাভবান হচ্ছে, কেননা তেলের দাম বেড়ে গেছে জি। এবং রাশিয়ার থেকে রাশিয়ান ইকোনমি ইজ বুমিং। বুমে, এবং অন্যান্য দেশরা এখন রাশিয়ার থেকে তেল কিনতেছে। এর বাইরেও একটা কথা এসছে যে রাশিয়া ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে ইরানকে এমন পর্যায়ে, যাতে কিনা দেখা যাচ্ছে রিসেন্টলি আমরা দেখেছি যে ইরান বিভিন্ন দেশে একেবারে যেন মাপা হামলা করছে, মানে এমনভাবে আক্রমণ করছে মেপে মেপে, যে সরাসরি মার্কিন যেই ঘাঁটিগুলো আছে সেই জায়গাগুলোতে গিয়ে হামলা করছে, সেই জায়গাগুলোতে টার্গেট হিট করছে। সো দ্যাট ইজ আনবিলিভেবল। সো নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বিশ্বের বিভিন্ন দেশেরই যে এখানে রাশিয়া সরাসরি তাদেরকে ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে। এ ব্যাপারে আপনি নিশ্চয়ই দেখেছেন যে মিডিয়াতে এসছে। হোয়াটস ইউর টেক অন দিস? আপনি কি বলবেন? যে তার আগে বলি যে ইরান কিন্তু এই যুদ্ধের জন্য অনেক আগে থেকে এর প্রস্তুতি নিচ্ছিল। আচ্ছা। ইরান এইসব দেশের, যে আমেরিকার কোথায় কোথায় ঘাঁটি আছে মিডল ইস্টে, জি। তারা নিজেরাও অনেক তথ্য সংগ্রহ করে থাকছে। জি। তারপরে রাশিয়াও তখন ভাবলো যে যদি আমরা ইরানকে এইসব তথ্য দিয়ে, জি। ইন্টেলিজেন্স তথ্য দিয়ে সাহায্য করতে পারি, এটা ইন্টারন্যাশনাল নর্মসে ভায়োলেশনের কিছু নেই, বিকজ ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের একটা ইন্টারন্যাশনাল এরকম চলমান পদ্ধতি আছে, এক দেশ আরেক দেশের সাথে ইন্টেলিজেন্স শেয়ারিং করতে পারে। রাইট। তো সেইভাবে এটা আপনার কোনো দোষণীয় কিছু নাই, এটা হইতেই পারে। ওয়েল, এই যে ভায়োলেশনের কথা বললেন, ইন্টারন্যাশনাল ল এর ভায়োলেশন, এই যে অনেকে বলছে যে যুক্তরাষ্ট্র গত দিন তিনেক আগে ইরানের একটা পানি সাপ্লাই, পানি শোধনাগার, সেই জায়গাটাতে তারা হামলা করেছে, যেখানে এখন ইরানের ওই 30টা গ্রামের অধিবাসী, হিউজ একটা পপুলেশন, তাই না? তো তারা এখন সুপেয় পানি তারা পাচ্ছে না, অর্থাৎ খাবার। আপনি কিন্তু খাবার ছাড়াও একটা সময় বাঁচতে পারেন, কিন্তু পানি একেবারেই বেসিক এমন কিছু, খাবারের মধ্যেও পানি আরো বেসিক, যে যেটা ছাড়া আপনি একটা নির্দিষ্ট সময় পরে ইউ ক্যানট ইভেন সার্ভাইভ। তো সেই বিষয়ে অনেকে বলছে এটা জেনেভা কনভেনশনের একটা স্পষ্ট ভায়োলেশন। আপনি আসলে কি মনে করেন? জি, অবশ্যই এটা এই ওয়ারের যে ডুজ অ্যান্ড ডোন্ট আছে, এটা জেনেভা কনভেনশনের মাধ্যমে এটা সবার জন্য প্রযোজ্য। তো ইসরায়েল এবং ইরান, আমেরিকা, তারা এইসবের দিকে অত তীক্ষ্ণভাবে নজর দেয়নি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, কেননা এই পানি শোধনাগার বম্বিং এর আগে তারা প্রথমেই একটা স্কুল ঘরকে বম্ব করে 80 জন ছাত্রীকে মারছে, এবং সংখ্যাটা আরো বেশি, সংখ্যা আরো বেড়ে গেছে, 160-এরও বেশি হয়ে গেছে এখন, অনেক আহত অবস্থায় চিকিৎসাধীন সময় মারা গেছেন। তারপরে আপনার এই যে এই যুদ্ধর মধ্যে যেটা বললাম, জেনেভা কনভেনশনের আন্ডারে অনেকগুলো ডুজ অ্যান্ড ডোন্ট থাকে, তার মধ্যে আপনি সিভিলিয়ান আপনার জনসাধারণকে মারার কোনো আপনার বিধান নাই। তারা এইসব বাদ বিবেচনা কোনো দিকেই করতেছে না, তারা যেখানে পারে যেভাবে পারে বম্বিং করতেছে। তার মধ্যে হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই পানি শোধনাগারে বম্ব করেছে, কিংবা ভুলেও যাইতে পারে, মানে এটা হয়েছে। এটা আসল মুদ্রা কথা হলো এখানে বম্ব করেছে। যাকে বিশ্ব মোড়ল বলা হয়, জি, সে একটা জিনিস ভুলে যাবে,
এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আমি ঠিক জানি না, বাট এই কাজটাকে কোনোভাবেই সমর্থনযোগ্য না। না, এইভাবে কাজটা কেউ সমর্থন করবে না। এবং আমার মনে হয় আমেরিকার জনসাধারণও জি বিভিন্ন এটা মিডিয়াতে সমর্থন করেনি, আমরা দেখেছি প্রতিবাদের তারা কণ্ঠ আমরা করতেছে। উচ্চকিত হতে দেখেছি। তো সবাই বলে না, জি। ইন ওয়ার ইন পিস এভরিথিং ইজ ফেয়ার। রাইট, তো ওই থিওরিতে হয়তো বা এইসব তারা এটাকে চালাচ্ছে। জেনারেলাইজ করার চেষ্টা চেষ্টা হয়তো করবে। আমরা এরপরে বাংলাদেশের দিকে আলোচনাটা যাব। জি। তার আগে আমরা কিছু কুইক কোয়েশ্চেন, আমরা কিছু কুইক আনসার নিব, জি যেমন এক কথায় উত্তর দেওয়ার মতো করে। জি বলুন। লাইক, আপনার কি মনে হয় এই সংঘাতে কে আসলে বেশি শক্তিশালী? এই সংঘাতে আপনার যদি স্টক পাইল মানে আর্মামেন্টস বা আধুনিক অস্ত্র সরঞ্জাম কার কাছে কি জি মজুদ আছে, ওইটার প্রেক্ষিতে যদি চিন্তা করেন, তাহলে মনে হয় যে যেটা ওরাও মনে করছিল যে ইসরায়েল এবং আমেরিকা অতি সহজেই তারা তাদের এই জয়টা অর্জন করে নেবে। জি কিন্তু আমরা যা দেখলাম গত 11 দিনে, ইরানের যে আপনার মিসাইলস এবং ড্রোন স্টক পাইল আছে, তো সেটা এই দুই দেশই তারা ওইভাবে চিন্তা করে নেই। রাইট, তো এখন ওদিক দিয়ে বিবেচনা করলে কে জয়ী হবে, প্রথম ভাগে মনে হচ্ছিল যে ইসরায়েল আমেরিকা জয়ী হয়ে গেছে, কিন্তু বাস্তবে এটা এখন অন্যদিকে যাচ্ছে। ইরানও জয়ী হতে পারে শেষ মুহূর্তে। আর একটা কুইক কোয়েশ্চেন করবো, কুইক আনসার চাই। এই যুদ্ধ আসলে কতদিন চলতে পারে আপনার মনে হয়? এই যুদ্ধ ধরেন আপনার আমেরিকা ইসরায়েল মনে করেছিল জি যে 2 থেকে 3 সপ্তাহ কি 4 সপ্তাহ বেশিরভাগকে ম্যাক্সিমাম গড়াইতে পারে। আচ্ছা, কিন্তু এখন যা মনে হচ্ছে এটা আরো সময় ধরে চলবে, জি যদি না আপনার যারা এই সংঘাতে আপনার জড়িত তারা যদি নিজেদের থেকে কোনো উদ্যোগ না নেয়, তাহলে এটা দীর্ঘদিন চলতে পারে। এবং ইরান এমন একটা দেশ, ওদের সভ্যতা আপনার 5,000 বছর, তারা অতি সহজে হয়তোবা এটা ছেড়ে দেবে না। এবং আমি যদি ভুল না হই, ইরান হচ্ছে বিশ্বের মাত্র হাতে গোনা 2টা দেশের একটা যারা কোনোদিন পরাধীন ছিল না। জি ইরান এবং আরেকটা হচ্ছে যুক্তরাজ্য, জি তাই তো? সো আমার জানা মতে ইরানের কোনো স্বাধীনতা দিবস নাই, কারণ ইরান কোনোদিন পরাধীন ছিল না। একটু অ্যাড করি, জি যুক্তরাষ্ট্র কিন্তু পরাধীন ছিল। রাইট, যুক্তরাজ্য বলেছি, ইউকে, ইউকে, সরি, ইউকে দ্বারা তারা পরাধীন ছিল, যুক্তরাজ্য sorry. যুক্তরাজ্যের দ্বারা যুক্তরাষ্ট্র পরাধীন ছিল, ঠিক আছে, আমি কিন্তু যুক্তরাজ্য কোনোদিন কারোর অধীনে ছিল না। জি না, ব্রিটেন আমরা না, না, যেটাকে বুঝতে বলি, পারছি, এবং হচ্ছে ইরান, রাইট, জি দেশ। আমি আপনার সাথে একমত। ওকে, থ্যাংক ইউ। তাহলে আর একটা কুইক কোয়েশ্চেন করে আমরা বাংলাদেশের দিকে যাবো ইনশাআল্লাহ। ডিপ্লোমেসি নাকি মিলিটারি, কোনটা শেষ পর্যন্ত জিতবে বলে মনে হয় আপনার? দেখেন, চলমান সংঘাত। যুদ্ধ করে কিন্তু কোনো সংঘাতের শেষ মীমাংসা হয় নাই। ওকে, সবসময় আপনার এই কূটনীতি বা ডিপ্লোমেসি শেষ মুহূর্তে আসবেই, জি। এবং ডিপ্লোমেসি শুরু হয়ে গেছে, ওকে, কিন্তু এটা একটু স্লো প্রসেসে চলে, বিকজ সবার মধ্যে এখন একটা উত্তপ্ত অনুভব আছে। কাজেই শেষ মুহূর্তে ডিপ্লোমেসি দিয়ে এটার সমস্যার সমাধান হবে আমার যা মনে করে। আমরাও আসলে এই আশাবাদী হতে চাই যে শান্তির জয় হবে, এবং যুদ্ধ করে সমাধান হবে না, সমাধানটা হবে আলোচনার মধ্য দিয়ে, যেটা ডিপ্লোমেসি যেটাকে এগিয়ে নেয়, ডিপ্লোমেসি জয় হবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে বাংলাদেশের দিকে যাব। ইরান, আমেরিকা, ইসরায়েল এই সংঘাতটা যদি আরো বড় আকার নেয়, বাংলাদেশের উপরে সবচেয়ে প্রভাবটা আসলে কোথায় পড়বে বলে আপনার মনে হয়? সেটা কি অর্থনীতিতে, সেটা কি জ্বালানি খাতের উপরে, নাকি আমাদের এই যে লাখো প্রবাসী আছেন বিদেশে যারা বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের উপরে? এটার প্রভাব আপনি যেসব ক্ষেত্রগুলি আপনি মেনশন করলেন, জি, এগুলো সব কিছুর উপরে এটা প্রভাব পড়বে যদি দীর্ঘায়িত হয়। ওকে, জ্বালানি খাতে হবে, তেলের দাম বেড়ে যাচ্ছে। আমাদের সরকার যথাযথভাবে চেষ্টা করতেছেন যাতে এটার আপনার সমস্যাটা যথার্থভাবে সমাধান করতে পারে। আপাতত দৃষ্টিতে ওনারা এটা করেছেন,
এই যে রিসেন্টলি যে হরমুজ প্রণালীতে যে বাংলাদেশি জাহাজগুলোকে ছেড়ে দেওয়া হলো, যে ওগুলো আগেই ছিল বাইরে, রাইট, এখন হরমুজ প্রণালী দিয়ে আপনার দিনে 80টা থেকে 100টা জাহাজ যেত, রাইট, এখন কিন্তু ওটা যাচ্ছে না, এখন ওটা বন্ধ আছে। জি, আর যেগুলো ছিল এগুলো আগেই চলে আসছে, Right. এবং আমাদের নঙ্গরে 6-7টা জাহাজ অলরেডি পৌঁছে গেছে। জি, আরেকটু বেশি সংখ্যাটা একটু বেশি। এবং এর সাথে একটু যদি কমপ্লিমেন্ট করি তাহলে দাঁড়ায়, আর প্রবাসীটা বলতেছি, আর বাংলাদেশের কিন্তু আমাদের আরেকটা যোগ করছিল আপনার সাথে, সেটা হলো যে বাংলাদেশি জাহাজ আটকাবে না বলেছে। জি। ইরান বলেছে যে হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ যদি চলাচলের প্রয়োজন হয়, বাংলাদেশি জাহাজকে ছেড়ে দেওয়া হবে, এটা আটকানো হবে না। এটাও একটা বিষয়। জি, জি। সো ডিরেক্টলি আমরা দেখছি যে বাংলাদেশের উপর ওই ইম্প্যাক্টটা পড়েনি এখনো পর্যন্ত, বাট দীর্ঘায়িত হলে আপনি বলছেন যে এটা পড়বে, সেটা অর্থনীতির জি, ক্ষেত্রে না, হোক, ওইটা জ্বালানি ক্ষেত্রে হোক এবং প্রবাসীদের উপর, তাই তো? ইরান যদি জাহাজ ছেড়েও দেয় ভালো কথা, কিন্তু জ্বালানি দাম, তেলের দাম যদি বাড়ে রাইট, সেটা প্রভাবটা পড়বেই। সেটা তো খুবই সেখানে তো আমরা কিছু করতে পারবো। আমাদের তেল যদি বেশি দামে কিনতে হয় পরে, তাহলে এখানে দামটা বাড়বে। আমরা ডিরেক্টলি আমরা সরকার চেষ্টা করবে ভর্তুকি টর্তুকি দিয়েও, অসুবিধা হবে, তবে সরকার যথাযথ চেষ্টা করতেছেন। আর প্রবাসীর উপরে তো এটার আপনার একটা ইম্প্যাক্ট হবে, কেননা ওই দেশের কর্মসংস্থানের উপরে এটা প্রভাব পড়বে। ওরা হয়তো আমাদের ওয়ার্কারদের কিংবা বিভিন্ন দেশের ওয়ার্কারদের হয়তো আগের তুলনায় ওইভাবে বেতন নাও দিতে পারে, তারপরে আপনার কিছু ছাঁটাইও করতে পারে। তো আপাতত দৃষ্টিতে এটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা ভবিষ্যতে ইম্প্যাক্ট হবে। আর প্রবাসীরা অনেকে ভয়ে হয়তো চলেও আসতে চাইবে। সো আপনার কথা থেকে স্পষ্ট যে এটা এভাবে চলতে থাকলে, আর বাংলাদেশ যেহেতু জ্বালানি তেলের মানে আমদানির উপরে নির্ভরশীল, জি, সে কারণে এই সংঘাত বাংলাদেশের তেলের দাম বাড়িয়ে দেওয়ার যথেষ্ট আশঙ্কা আছে ভবিষ্যতে যদি এই অবস্থা চলতে থাকে। রাইট, ঠিক আছে। তো এই যে মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করছেন, যদি এই সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে রেমিটেন্সের উপরে সরাসরি প্রভাব আসলে কতটুকু পড়বে আপনার মনে হয়? রেমিটেন্সের উপরে আপনার সরাসরি প্রভাব ব্যাপকভাবেই পড়বে। আচ্ছা, আপাতত দৃষ্টিতে ধরেন ওদের বেতন, ওদের ভাতা, সব কিছু হয়তো কেউ ব্যবসা করতেছে, ওদিকে ঠিকইভাবে চলছে এবং পাচ্ছেও, ওভাবে তারা দেশেও তাদের রেমিটেন্স পাঠাচ্ছে। কিন্তু এটা হলো ওই আপনার মাল্টিপল এফেক্ট। ওখানে যদি তাদেরকে ঠিক মতো ব্যবসা করতে অসুবিধা হয় কিংবা বেতন পেতে অসুবিধা হয়, তাহলে ওরা তো টাকা পাঠাতে পারবে না, আচ্ছা থাকলেও পারবে না। আমাদের সরকার অবশ্যই চেষ্টা করতেছেন আমাদের বিভিন্ন দূতাবাসের মাধ্যমে ওদেরকে আশ্বস্ত করার জন্য যে ভয় কিছু নাই, আমরা সব দিকে খেয়াল রাখতেছি এইভাবে। তো দেখা যাক বাস্তবে কিছুদিন পরে কি হয়। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে, ঝুঁকি তো থাকবে। যথার্থই বলেছেন। আমরা এর পরে যেটা জানতে চাইব সেটা হলো যে যদি পরিস্থিতি সত্যি আরো খারাপ হয়, তাহলে এই যে লাখো লাখো বলা হয় আরো প্রায় 1 কোটি অর্থাৎ 10 মিলিয়ন বাংলাদেশি দেশের বাইরে থেকে বাংলাদেশকে সার্ভ করছেন, প্রবাসী বাংলাদেশি আছেন। তো বিশেষ করে এই যে মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা বাংলাদেশিদের জন্য সরকারের কি ধরনের প্রস্তুতি সেক্ষেত্রে নেওয়া উচিত বা থাকা উচিত? সরকারের প্রথম প্রস্তুতি নিতে হবে আমাদের ওয়ার্কারদের উপরে কনফিডেন্স স্থাপন করা, তাদের একটা বিশ্বাস স্থাপন করা যে তোমাদের চাকরি যাতে থাকে কিংবা ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়। ও যেসব দেশে ওরা চাকরি করতেছে ওই সব দেশের সরকারের সাথে বাংলাদেশ সরকার আপনার সরাসরি আলোচনা করতেছে এবং করবেও। এইভাবে আপনার যদি এই ওদের এই যে সংখ্যাটা আপনার বলেন অ্যাবাউট 1 কোটির মতো, 1 কোটি তো চলে আসতে পারবে না, তাদেরও তো এখানে আপনার পরিবারবর্গকে ভরণ পোষণ দিতে হবে। তো সব মিলে একটা ইম্প্যাক্ট হবে, কিন্তু আমার মনে হয় না যে অতদূর পর্যন্ত এটা যাবে। আপনার এই আশাবাদের সাথে যোগ করে যদি আরেকটু বলি যে বাংলাদেশ কিন্তু এমন একটা পরিস্থিতিতে নতুন কূটনৈতিক সুযোগও পেতে পারে। এই যে নতুন সুযোগের একটা সম্ভাবনা, আবার হচ্ছে সাথে এ ধরনের বৈশ্বিক সংকটে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে ভূমিকা, দুয়ে মিলে আপনি আসলে হোয়াট উইল বি ইউর টেক অন দিস?
যে আমার জি, যে এই বৈশ্বিক সংকটে তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিভাবে কাজ করা উচিত, আর যে নতুন সুযোগকে কিভাবে এক্ষেত্রে এক্সপ্লোর করা যেতে পারে? জি, বাংলাদেশ ধরেন একটা মুসলিম মেজরিটি কান্ট্রি। আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, আমরা ইরানকে সাথে আমরা আমাদের যে সম্পর্কটা আছে এইটা যাতে আমরা বজায় রাখতে পারি, আর এর সাথে সাথে আমরা মিডল ইস্টের যে দেশগুলো আছে, সৌদি আরবিয়া, ওমান, ইউএই, আপনার বাহরাইন, কাতার, এদের সাথে আমরা আমাদের যে ব্যবসা বাণিজ্য, আমাদের যে ইন্টারেস্টগুলো, এগুলো আমরা আলোচনার মাধ্যমে তাদের সাথে আমরা সবসময় একটা এনগেজমেন্ট প্রসিডিউরে থাকতে হবে। এবং আমরা আরেকটা অ্যাডভান্টেজ আছে, আমরা আমাদের এই ডিপ্লোমেসির মাধ্যমে এই সমাধানেরও একটা মধ্যস্থতারও একটা উদ্যোগ নিতে পারি। যে উদ্যোগটা আমরা নিয়েছিলাম জিয়াউর রহমানের সময়, আল-কুদস কমিটিতে আমাদের জিয়াউর রহমান ছিলেন ওআইসির মাধ্যমে। এখন আমাদের পররাষ্ট্রনীতি ওই দিকেই যাচ্ছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ আপনার অভিজ্ঞ কর্মকর্তারা আছেন, ফরেন মিনিস্টার, ডেপুটি ফরেন মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার, উনিও বিদেশে ছিলেন অনেকদিন ধরে। ওনার বাবার লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই উদ্যোগ নিশ্চয়ই মনে আছে। তা আমরা ওদিকে অগ্রসর হইতে পারি আমাদের এই কূটনৈতিক আপনার চলাচলের মাধ্যমে। জি, আপনার তো এই যে প্রকৃতি নিয়ে আপনার বিশাল অভিজ্ঞতা। আপনি লন্ডনে ছিলেন, আপনি আবুধাবিতে ছিলেন, আপনি ইজিপ্টে ছিলেন, আপনি ফিলিপিন্সে ছিলেন, মিয়ানমারে আপনি রাষ্ট্রদূত ছিলেন এবং সবশেষ মালয়েশিয়াতে হাই কমিশনার ছিলেন। তো আপনার এই যে লম্বা কূটনীতির অভিজ্ঞতা, এটার আলোকে কি আপনি বলবেন আমাদেরকে যে বাংলাদেশ আসলে কি পারবে বড় শক্তিগুলোর মধ্যে ব্যালেন্স ডিপ্লোম্যাসি যেটা বোঝায় আমরা সেটা বজায় রাখতে? যে বাংলাদেশ পারবে এই কারণে বাংলাদেশের তো একটা নীতি আছে, যেটা হলো আমরা কারোর শত্রুতা করবো না এবং সবার সাথে আমরা বন্ধুত্বসুলভ সম্পর্ক রাখবো। এই নীতির উপরে আমরা যদি চলি, তা আমাদের এই যে ব্যালেন্সিং ফ্যাক্টরটা এইভাবে করা উচিত। এবং সরকার যদি মনে করে হইতে পারে আমরা আমেরিকার সাথে আমাদের ট্রেড, তারপরে অন্যান্য যে জিওপলিটিক্যাল ইস্যুসগুলো আছে এইগুলো আপনার এই কূটনীতির মাধ্যমে বজায় রাখবো। এবং মিডল ইস্ট যে কান্ট্রিগুলো আছে এদের মধ্যে এদের সাথে আমরা সবসময় এই ওয়ার্কার্সদের ওয়েলফেয়ার নিয়ে আলোচনা করতে হবে। নতুন নতুন আপনার ইনভেস্টমেন্টের আপনার এই জায়গাগুলো আপনার চিহ্নিত করতে হবে। তো এইভাবে করে আমরা একটা ভারসাম্য মেনটেন করতে পারবো। আমরা সরাসরি কারোর পক্ষ আমরা নেব না, নেওয়া উচিত এটা আমি বলতেছি। সরকার জানি না কী করবে, এটা আমার ব্যক্তিগত মতামত। এবং আমরা মনে হয় না আমরা কোনো দেশের হয়ে পক্ষপাতী সরাসরি হতে পারি। বাংলাদেশ পারবে বলে আপনি আশাবাদী? আমি ব্যালেন্স করে রাখতে পারবো। আপনার আশাবাদী, আমরাও আশাবাদী হতে চাই বাংলাদেশ তার সকল অভিপ্রায়ে সফল হোক, সকল বাধা নিয়ে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাক, সেটা কূটনৈতিক পরিসীমার ভেতরে এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো। আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করলাম। এবার একেবারে আমরা বাংলাদেশের ভেতরে একবার দেখতে চাই, আপনার চোখে একবার বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে সমসাময়িক অবস্থা, এগুলোকে আমরা একবার যাচাই করতে চাই, একবার দেখতে চাই। তা আমরা যদি শুরু করি ৭১ দিয়ে, তারপরে হচ্ছে ৭৫ একটা বড় ঘটনা ঘটেছে। তো এই পরিক্রমা ৭১ থেকে ৭৫ আপনি যদি একটু বলেন যে আপনি তো ৭১-এও আপনি সেনাবাহিনীতে ছিলেন, তারপরে ৭৫-কে আপনি কিভাবে দেখছেন? না, আমাদের ধরেন ৭১-এর যে ঘটনাটা, আমাদের এই যে স্বাধীনতা যুদ্ধ, এটা ধরেন একটা দীর্ঘদিনের আপনার সংগ্রামের ফলপ্রসূ। এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এই মার্চ মাসে। তো তখন আমরা বাধ্য হয়ে এই
যুদ্ধ সংগ্রামে লিপ্ত হই এবং দীর্ঘ 9 মাস জি আপনার যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করি। অবশ্যই বিদেশি অনেক প্রতিবেশী আমাদের এটা সাহায্য করতে আপনার সাহায্য করেছিল। তো পরে আমরা দেখলাম যে আমাদের স্বাধীনতার পরবর্তীকালে নেতৃত্বের ভুল, নেত্রদের যারা আমাদের লিডারশিপে ছিলেন তাদের ভুলের কারণে আমাদের দেশে সেই স্বাধীনতার যে মূল বিষয়গুলো সেগুলো আপনার ধীরে ধীরে বাস্তবায়ন হয় না। স্বাধীনতার যে চেতনা, যেটার ভিত্তিতে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, জি ওগুলি বাস্তবায়ন হয় না ঠিক মতো। জি বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং তখনকার সরকার ঠিকমতো এই জিনিসগুলো আপনার হ্যান্ডেল করতে পারেনি। তো এর ফলে আপনার এই 75-এর পরিবর্তনটা আসে। জি এটা বেশিরভাগ জনগণ জি আপনার এটা স্বতঃস্ফূর্তভাবে জি এটা মেনে নেয়। আপনি 1975-এর 15ই আগস্টের কথা বলছেন। জি জি মেনে নেয় এবং ওই তখনকার সরকারের মন্ত্রী এবং অন্যান্য যারা ক্যাবিনেট তাদের নিয়ে সরকার গঠন হয়, বাকি কিছু লোককে বাদ দিয়ে। জি তো সূচনাটা তো ভালোই ছিল 15 আগস্টের পরে। তারপরে আবার সূচনাটা কিছুদিনের জন্য আপনার পরিস্থিতিটা একটু ডিরেল হয়ে যায়। আচ্ছা, পরে আবার আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে 7ই নভেম্বরের কথা বলছেন আপনি। প্রেসিডেন্ট জিয়া রহমান জি আপনার দেশের হাল ধরেন জি এবং আস্তে আস্তে আপনার দেশে গণতন্ত্র ফিরে আসে। তো সব মিলিয়ে আপনার আমি যেটা বলতে চাই যে পঞ্জীভূত কিছু ভুল সিদ্ধান্ত জি এবং এটা জন্য এই 75-এর পরিবর্তনটা আসে। এবং তারপরেরটাও পরে যেটা হয়েছে ওইটাও এগেইন জি ভুল সিদ্ধ না, ওইটা ভুল সিদ্ধান্ত না, ওইটা জনগণের ইচ্ছার উপরেই এই 7ই নভেম্বরের অভ্যুত্থানটা সিপাহী জনতার মাধ্যমে আমাদের আবার গণতন্ত্রের রাস্তা ফিরে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়। 15ই আগস্টের ব্যাপারে যদি আরেকবার একটু বলি, আমি আরেকটু যদি জানতে চাই, আপনার কাছে কি মনে হয় যে 15ই আগস্টটা ইনএভিটেবল ছিল? যে এটা অনিবার্য একটা পরিণতি ছিল, এমন কিছু একটা মনে হয়? পরিণতি ছিল এই কারণে জি এখন বলতে পারেন কি মাধ্যমে এটা পরিবর্তনটা হয়েছে। ওই মাধ্যমে না হলেও অন্য কোনো মাধ্যমে এটা আসতো। পরিবর্তনটা আপনার দেশের জন্য খুবই জরুরি হয়ে পড়ছে, দরকারি হয়ে পড়ছে, যেখানে আপনার স্বাধীনতার যে চেতনাগুলো জি সেগুলো আস্তে 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 বিলুপ্ত হয়ে যায়। আপনার বাক স্বাধীনতা ছিল না, নিউজ পেপারদেরকে আপনার বন্ধ করে দেওয়া হয়, এক পার্টির মাধ্যমে দেশ আপনার চালানোর সিদ্ধান্ত হয়। বাকশালের কথা বলছেন। জি, তো এইগুলো আপনার একটা পঞ্জীভূত ক্ষোভ। তো এইগুলা ধরেন কোনো সময় অভ্যুত্থানের মাধ্যমে হয়, কোনো সময় কতিপয় লোকজনের মাধ্যমে হয়, জি কোনো সময় ব্যালটের মাধ্যমে হয়। জি তো যাই হোক পরিবর্তনটা দরকার ছিল, যেভাবে হোক এটা এসে গিয়েছিল। এরপরে যদি আমরা আসি 75-এর পরে 7ই নভেম্বরের মাধ্যমে, আপনি তো বললেনই জিয়াউর রহমান দৃশ্যপটে এলেন। জিয়াউর রহমানের আমলটাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? এই যে উনি যে ক্ষমতায় আরোহণ করলেন 7ই নভেম্বরের মধ্য দিয়ে মহানায়ক হয়ে উঠলেন উনি, এবং উনি তো 71-এও ওনার বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে ওনার একটা অসাধারণ একটা ভূমিকা ছিল, আমরা জানি। উনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি সেনাবাহিনী প্রধান ছিলেন, এবং পরে 7ই নভেম্বরের মধ্য দিয়ে উনি সাধারণ মানুষের নেতা উনি হয়ে উঠলেন, সারা দেশের নেতা হয়ে উঠলেন উনি। তো এই যে জিয়াউর রহমানের ভূমিকা, সেটাকে আপনি কিভাবে বলবেন, কিভাবে দেখবেন, কিভাবে বলবেন? জিয়াউর রহমানের প্রথম ভূমিকাটা তো আপনি বলেই দিয়েছেন যে ওই সময় 26শে মার্চে আমরা একটা দিশেহারা জাতি হিসাবে আপনার অবস্থান করতেছিলাম। ভয় লোকজন প্রতিবেশী দেশে পলায় যাচ্ছে এবং একটা দিক নির্দেশনা দরকার ছিল। সেই কাজটা লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান
ঠিক ভালোভাবে করেছেন। এটা করার পরে দেশের এবং সৈন্য সামন্ত যারা ছিল বাংলাদেশি অফিসার্স অ্যান্ড জওয়ান, তারা একটা নির্দেশনা পায়, ওভাবে তারাও স্বাধীনতা যুদ্ধে জড়িত হয়ে যায়। এটা তো একটা বড় ভূমিকা। সূত্রপাত, আপনার যে বলেন ওনার ব্যাপারে কিছু আলোকপাত, এটা হলো সূত্রপাত। তারপরে তো উনি মুক্তিবাহিনীতে ছিলেন এবং জেট কমান্ডার, জেট ফোর্সের অধিনায়ক ছিলেন। ওনার কিন্তু রাজনৈতিক কোনো অভিলাষ ছিল না। উনি একটা যথার্থ সৈনিক অফিসার হিসাবে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। ৭৫-এর পরে উনি আর্মি চিফ অফ স্টাফ হয়েছেন। তারপরে অবস্থার পরিপ্রেক্ষিতে উনি ফোরফ্রন্টে সম্মুখভাবে চলে আসেন। জাতি চেয়েছিল যে একজন সৎ বীর সেনা অফিসার, যে এই সময় আপনার দেশকে সঠিক পথে আপনি পরিচালনা করতে পারবেন। তো ওই ভূমিকাটা উনি পালন করেন 7ই নভেম্বরের মাধ্যমে। তারপরে আস্তে আস্তে উনি গণতন্ত্র ফিরে গেলেন। উনি ওই বাকশাল বাদ দিয়ে আপনার মাল্টি পার্টি পলিটিক্যাল সিস্টেম শুরু করেন এবং একটা প্রসেসের মাধ্যমে উনি বিএনপি গঠন করেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টি নিয়ে, ন্যাপকে নিয়ে, যেটার আপনার ফাউন্ডার ছিলেন আমার শ্বশুর মুশিউর রহমান যাদু মিয়া। আচ্ছা আচ্ছা, উনিও একটা খুব বড় ভূমিকা পালন করেছিলেন। উনি তো ক্যাবিনেটে ছিলেন, জি, পরে ইলেকশন করেছেন। তো যাই হোক, সব মিলিয়ে ওনার ভূমিকাটা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন ছিল। তারপরে উনি এই যে আছে দেখেন গার্মেন্ট সেক্টর উনি ওপেন করেছিলেন। প্রবাসী আমাদের বাংলাদেশের ওয়ার্কারদের বিদেশে পাঠানো, এইটার উদ্যোগ উনিই নিয়েছিলেন। তো উনি এই যে ওপেন ডোর ইকোনমিক পলিসি, মুসলিম বিশ্বে বাংলাদেশের যে একটা অবস্থান, সেটা উনি যথাযথভাবে আপনার এটা প্রয়োগ করেন। তারপরে আপনার আমাদের বন্ধুত্বের পয়সা আরও বাড়ে। সৌদি আরবের সাথে আমাদের প্রথম ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ হয়, চায়নার সাথে আমাদের প্রথম ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ হয়। সব মিলিয়ে অফকোর্স প্রত্যেক নেতার একটা ভুল ত্রুটি থাকে। তো ওনার ভালোর পাল্লাটা বেশি আর কি, সেই দিকে আমি দেখি আর কি, সেভাবে আমি দেখি। ওনাকে আপনি সফল একজন রাষ্ট্রনায়ক হিসেবে দেখছেন? জি, আমি সেটা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের ক্ষেত্রে যদি বলি, আর হচ্ছে বিশ্বসভায় বাংলাদেশের একটা নতুন জায়গা করে নেওয়ার ক্ষেত্রে যদি বলি, অবশ্যই সফল রাষ্ট্রনায়ক ছিলেন। জি, অবশ্যই। এরপরে যদি আমরা আসি, এরপরে আমরা দেখলাম যে জেনারেল এরশাদ উনি ক্ষমতা নিলেন এবং তারপর একটা 9 বছরের একটা আমরা দেখলাম স্বৈর শাসন, এবং তার মধ্য দিয়ে আমরা 90-এর একটা গণঅভ্যুত্থান দেখেছি। 90-এর গণঅভ্যুত্থানের সময় তো আপনি লন্ডনে ছিলেন। লন্ডনে ছিলেন, জি। তারপরে 90 শেষে আমরা দেখলাম যে বেগম জিয়া উনি ক্ষমতায় আসলেন, ওনার পার্টি বিএনপি একটা বিশাল একটা সংগ্রাম, লম্বা একটা সময় সংগ্রাম করে তারপরে জনরায় নিয়ে ক্ষমতায় এলো। তো আপনি এই 90-এর আন্দোলন কি বাংলাদেশের যে রাজনৈতিক পরিক্রমা, বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমার 90-এর আন্দোলনকে কোন জায়গাটাতে আপনি স্থান দেবেন, কিভাবে মূল্যায়ন করবেন 90-এর ভূমিকাটাকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায়? জি, গণতন্ত্রের অভিযাত্রায় ধরেন এটাকে আমি সত্যিকারভাবে দেখতে হলে দ্বিতীয় স্থান। প্রথম আপনি ধরেন গণতন্ত্রের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি, এটা প্রথম ধরেন, এটা হয়তো আমাদের জন্য কার্যকরী কেউ করতে পারে না বা হয়ও না। দ্বিতীয়টা হলো 15 আগস্ট গেল, তারপরে জিয়াউর রহমান গণতন্ত্র ফিরে আনেন। তারপরে আবার যেটা আপনি বললেন, জেনারেল এরশাদ এই গণতন্ত্রটাকে আবার একটা ভুল পথে নিয়ে একনায়ত্ব রাজত্ব শাসন ব্যবস্থা উনি প্রয়োগ করেন এবং চলতে থাকে। তখন আমরা সবাই মানে জনগণ এই প্রয়াত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং অন্যান্য পার্টির সমন্বয়ে একটা বড় গণ অভ্যুত্থান হয়। সেই গণ অভ্যুত্থান আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনার একটা রাস্তা করে দেয়। তো এটার আপনার গুরুত্ব খুবই বেশি এবং এটা আমাদের জাতীয় ইতিহাসে একটা মাইলফলক। নিঃসন্দেহে। এরপরে আমরা একবার তাকাতে চাই একেবারে সর্বসাম্প্রতিক যে 24 আমরা দেখলাম, 36শে জুলাইয়ের যে গল্প আমরা দেখেছি, অবিশ্বাস্য এক গল্প। তো এই যে
24-এর গণ অভ্যুত্থান সম্পর্কে এবং 24-এ আমরা শিশুদেরকে নামতে দেখেছি, বুড়োদেরকে নামতে দেখেছি, মাদেরকে নামতে দেখেছি, কোলের বাচ্চাকে নিয়ে আমরা নামতে দেখেছি, আমরা শ্রমিকদেরকে নামতে দেখেছি, আমরা একজন সাধারণ রিক্সাওয়ালাকে দেখেছি একজন হিরো হয়ে উঠতে, আমরা একজন সাধারণ ছাত্রকে দেখেছি মহানায়ক হয়ে উঠতে। তো সব শ্রেণীর মানুষের আমরা অংশগ্রহণ দেখেছি। তো 24-এর বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় 24-এর অবদানকে আপনি কিভাবে দেখেন? 24-এর এই অভ্যুত্থান বা পরিবর্তন, এটা আমাদের জন্য খুবই দরকারি ছিল। কারণ আমাদের যে 15 বছরের যে রাষ্ট্র ব্যবস্থা চলতেছিল আর কি, 3-4 বার যে ইলেকশন হলো, যে ফ্যাসিবাদী কায়েম হলো, এগুলা জনগণ আর সহ্য করতে পারতেছিল না, মেনে নিতে পারতেছিল না। গুম, খুন, দুর্নীতি, চাঁদাবাজি, একনায়িত্ব, এগুলো চরম অবস্থায় পৌঁছে যায়। এখন এটা 3-3টে ইলেকশন কোনোভাবেই কার্যকরী হয়নি, একতরফা ইলেকশন। তো এখন একটা সময় সব দেশে এরকম পরিবর্তন আসে। যতই আপনি ফ্যাসিবাদী বলেন আর একনায়িত্ব বলেন, হিটলারের পতন হয়েছে, মুসলিমের পতন হয়েছে, আমাদেরও এই পতনটাও একটা অনিবার্য ছিল। এটা এখন কার মাধ্যমে এটা করতে হবে, এটার ভ্যানগার্ড ছিল আমাদের ছাত্রীরা এবং আপাময় জনগণ। যেমন আপনি বলছিলেন রিক্সাওয়ালা, মা, বোন, সবাই প্রথম পর্যায়ে ছাত্ররাই শুরু করল। তারপর যেভাবে তাদের উপরে দমন, নিপীড়ন, খুন করা শুরু হলো এবং ওই যে পুঞ্জীবিত ক্ষোভ 15 বছরে, তো ঘরে মা, বোনরা, শিশুরা, রিক্সাওয়ালারা বলেন, কিছু কিছু ব্যবসায়ীরা, রাজনৈতিক দল তো ছিলই, তারা খুব অল্প সময়ের মধ্যে এই সরকারকে নিজেদের রক্ত দিয়ে ফ্যাসিস্ট রাজত্বকে ধ্বংস করে দিয়ে একটা নতুন রাজনৈতিক পথের দিকে নিয়ে আসে। তো এটার মূল্যায়ন সব অভ্যুত্থান বলেন, পরিবর্তন বলেন, এক একটার সময় এক একটার প্রয়োজন থাকে। তো এই 24শে জুলাই এটা খুবই প্রয়োজন ছিল আমাদের সার্বভৌমত্বের উপরে যেখানে আঘাত হানতেছিল, আমাদের জীবনের নিশ্চয়তা ছিল না। তো তখন এরকম একটা সংঘবদ্ধ আন্দোলন ছাড়া এটা পরিবর্তন হতো না। এবং সেটার জন্য আমি আমার ছাত্র ভাই বোনদের, অন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রশংসা জ্ঞাপন করছি। কিন্তু এখান থেকে আমার একটা প্রশ্ন জাগছে যে আপনার কাছে জানতে চাইব, এই আন্দোলনটা 24-এর যে আন্দোলন, সে আন্দোলনটাকে আমরা ছাত্রদেরকে মহানায়ক হয়ে উঠতে দেখেছি, সত্য কথা, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আপনি কি এই আন্দোলনটাকে শুধুই এই 36 দিনের একটা আন্দোলন হিসেবে দেখেন, নাকি আপনি বলবেন যে এই আন্দোলনে ধারাবাহিকতার একটা বিষয় আছে, যে যার সূচনা হয়েছিল সেই শাপলা চত্বর এবং তারও আগে থেকে বিডিআর জওয়ানদেরকে আমরা দেখেছি, বাংলাদেশ বিডিআর বড় বড় অফিসারদেরকে আমরা দেখেছি যারা জীবন হারিয়েছেন, আমরা দেখেছি শাপলা চত্বরে রক্ত ঝরেছে, আমরা দেখেছি গুম খুন হতে দেখেছি, আমরা টানা হরতাল হতে দেখেছি, অবরোধ হতে দেখেছি। তো এই 36 দিনকে আপনি আসলে, এই 36 দিনের আন্দোলনকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধারাবাহিক যে আন্দোলন বিএনপি, জামাত ইসলামী এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে, সেই সব আন্দোলনের ধারাবাহিকতা এটা ছিল, আর এটা 36 দিনের একটা আন্দোলনে শেখ হাসিনার একটা রেজিমের পতন হলো আর কি। আপনার আসলে, আপনি যদি আপনার মূল্যায়নটা আপনার মতো করে, আমার সব জিনিসের পুঞ্জীবিত ক্ষোভ, এটা 2 বছর হতে পারে, 15 বছর হতে পারে, এটা এক সময় এটা বাস্ট হয়। এটা আপনার ধরেন, এই যে আপনি বললেন শাপলা চত্বরের কথা, বিডিআর হত্যা, গুম খুন, তারপরে ওই যে বৈষম্য ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, এগুলো আপনার আন্দোলন হয়েছে, এর মধ্যে অনেকে প্রাণহানি দিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। তারপরে রাজনৈতিক দল তো ধরেন বিভিন্ন সময় আপনি যেটা বললেন, তারা হরতাল ডেকেছে, সমাবেশ করেছে, জেল জুলুম তাদের উপর দিয়ে অনেক গেছে। তো এগুলোর একটা আপনার ফলার তো থাকবে। আলটিমেটলি যখন এই 24শে জুলাই ছাত্ররা আন্দোলনে নামলো, তখন প্রথম দিকে হয়তো সবাই ধরে নিয়েছিল যে এটা হয়তো টিকবে না,
কিন্তু ছাত্ররা জি এগুলো একটা পয়েন্টে যে তারা আরও আপনার এই আন্দোলনকে জোরদার করে, যখন তাদেরকে বলা হলো রাজাকার বাচ্চা না নাতির বাচ্চারা, বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইরকম অনেক কথা, অনেক ঘটনা আপনার এটাকে আলটিমেটলি এমন পর্যায়ে নিয়ে যায় জি যেখানে খালি ছাত্রদের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে না, জি ছাত্ররা এটা 80 ভাগ পুরা কার্যকারিতা স্টেজে নিয়ে যায়। জি তারপরে ধরেন এই জনসাধারণ, পলিটিক্যাল পার্টিস, এরা তো আগে থেকেই তাদের এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এটাকে বেস তৈরি করে করে বাট ফাইনাল নীল জি যেটা মেরেছে এটা ছাত্ররাই মেরেছে। ফাইনাল নীল ইন দ্য কফিন এটা ছাত্ররাই মেরেছে। তার সাথে সবাইও কাউকে এখানে বাদ দেওয়া যায় না, বাদ ওদেরকে দেওয়া যায় যারা ওই সরকারের দোসর ছিল। তাছাড়া সবাই এটার অংশীদার, সবাই এটা আপনার প্রশংসার প্রাপ্য। সো আপনার কথা থেকে স্পষ্ট যে এটা 36 দিনের শুধু কোনো একটা আন্দোলনের ফল ছিল না, না। এটা আন্দোলনের যে ধারাবাহিকতা সেটা এই 36 দিনে এসে সেটা আরো বেগবান হয়েছে বেগবান। এবং তার পথ ধরে আমরা হ্যাঁ, দেশকে ফেসিজম থেকে মুক্ত হতে দেখেছি। জি জি, বিকজ ছাত্রদের আন্তর্জাতিক মহলে জি এই 15 বছরের এই ফ্যাসিস্ট সরকারের কার্যকলাপ সব তারা দেখছে এবং জানছে। তাদেরও একটা এরকম ইন্টারন্যাশনাল ওপিনিয়ন আমাদের পক্ষে ছিল। আচ্ছা সব মিলিয়ে একটা মানে বিস্ফোরণ। জি জনাব খায়রুজ্জামান, আমরা এবার আপনার একেবারে ব্যক্তিগত একটা বিষয় আমরা জানতে চাই। জি জি আমরা জেনেছি যে আপনি নিজেও একজন মাজলুম। জি হাসিনা সরকারের বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের যে শাসনকালীন সময়ে আপনি নিজেও একজন নির্যাতিত একজন মানুষ, একজন প্রফেশনাল, একজন জি একজন আপনি মাজলুম। আপনি এক কথায় যদি বলি তাহলে আপনি আসলে কিভাবে মনে করেন যে আপনার প্রতি যে অবিচার হয়েছে, কি কারণে আপনি মনে করেন যে আপনি যে নির্যাতিত হয়েছেন আমরা জানি, আপনি সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে আরেকটু ডিটেল আউট করতেন, আরেকটু বলতেন বিস্তারিত। জি, এটা বলতে পারেন কিছু কিছু লোকের, আপনার নেতার বা নেত্রীর আপনার একটা ইগো থাকে, কোনো কিছুর দিকে খেয়াল করে না, কোনো বিচার করে না, আপনার নৈতিকতা মানে না। তো ওইভাবে উনি আমাকে ডেকে নিয়ে আসলেন ফিলিপিন থেকে। আমি তখন হেড অফ মিশন ছিলাম, মিনিস্টার, আপনি সরকার প্রধানের কথা বলছেন? হ্যাঁ, জি আমি ছিলাম ওখানে। তো যখন উনি প্রথমবার আসলো, তো 96 সালে 96 সালে আমাকে বললো যে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য হেডকোয়ার্টার পোস্টিং। আমি আসলাম, আমাকে সাথে সাথে জেলখানায় ঢুকে দিল মজি হত্যা মামলা, আচ্ছা বুঝছেন, ফারুক রশিদের সাথে। ওখানে আমাকে বিভিন্নভাবে ওরা চেষ্টা করছে, আমাকে চার্জশিট করতে পারেনি। জি তারপরে তো আমাকে ছাড়েও নেই, আমাকে বিনা বিচারে, বিনা ডিভিশনে, যেটা আমি ডিভিশন প্রাপ্ত ছিলাম, না দিয়ে আমাকে কিছুদিন নর্মাল ছেলে পরে ফাঁসি ছেলে রেখে দিয়েছে। কন্ডেম ছেলে? কন্ডেম ছেলে, আমি 2 বছর কন্ডেম ছেলে ছিলাম। আচ্ছা কোনো চার্জশিট না, কিছুই নেই। এদিকে আমার ওয়াইফ বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, দেশে বিদেশে জি সবখানে আপনার এই ব্যাপারে তুলে ধরে। সরকারের কোনো পরিবর্তন হয় না। জি তারপরে ওরা আবার আমাকে প্রিজনার অফ কনসিয়াস ডিক্লেয়ার করে, মানে প্রত্যেক 6 মাস পর পর বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড তারা প্রত্যেক প্রিজন ভিজিট করে দেখে কীভাবে আপনি নির্যাতিত হচ্ছে। তো ওইটার পরে তারপরে যখন 3.5 বছরের মাথায় যখন এরকম ইন্টারন্যাশনাল প্রেশার আসতে লাগলো, তারা তখন জেল হত্যা মামলা শুরু করে। আচ্ছা জেল হত্যা মামলায় ওই তাজউদ্দিন ঠাকুর, ওবায়দুর রহমান, বর্তমানে আমাদের প্রতিমন্ত্রী ফরেন অ্যাফেয়ার্স সমবায়ের আব্বা জি কে ওবায়দুর রহমান, ওবায়দুর রহমান, তারপরে আপনার মুন্সিগঞ্জের মন্ত্রী ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, জি নুসলাম মঞ্জুর, এদের সাথে আমাকে সুদ্ধা জেল হত্যার মামলায় আসামিকে চার্জশিট করে, আচ্ছা অ্যালং উইথ আদার্স, ওই 15 আগস্টে যারা। জি যেহেতু তারা আমরা ওইটাতে করতে পারিনি, আল্লাহর ইচ্ছা। জি তারপরে মামলা চলতে তারপরে তো
2001-এ আপনি আওয়ামী লীগ সরকার ফল করুন, বিএনপি জিতলে আসতো, তখন আমরা বেলে বের হয়ে আপনি যখন জামিনে বেরোলেন। জামিনে বের হয়ে জি। আবার আমি কোর্টে যে ডিস্ট্রিক্ট ট্রাইব্যুনালে ফাইট করে আমার চাকরিতে পুনর্বহাল হলো। আচ্ছা 2001 সালে বেরো 2003 সালে আমি আবার বহাল হলাম। তারপরে তো আমি ওখানে আমার কাজের মাধ্যমে প্রমোশন পেলাম। আমি চায়না, কোরিয়া, জাপান এই দেশকে, ফার ইস্ট দেশ, জি ফার ইস্টে তারপরে আমি মিয়ানমারের অ্যাম্বাসেডর হয়ে গেলাম। জি ওখানে আমি প্রমোশন পাইলাম এই গ্রেড অ্যাম্বাসেডারে। তারপরে যখন কলামপুরে আমাদের শ্রমিকদের খুব ক্রাইসিস হচ্ছিল, জি তো আমাকে ওই তখনকার উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ জি জি প্লাস ফখরুদ্দিন প্লাস আর্মি চিফ স্টাফ, উনি ওখানে একটা বাইলেটারাল ফরেন মিনিস্টার্স কনফারেন্সে গেলেন। আমাকে বলল এখানে ক্রাইসিস, তোমাকে ওখানে যেতে হবে। তা আমি 3 সপ্তাহের মধ্যে ওখানে গেলাম। তো ওখানে যে কাজ করে মোটামুটি সব কিছু আন্ডার কন্ট্রোল আনার পরে আবার 2008 ইলেকশনে 30 ডিসেম্বর ইলেকশন হয়েছিল। ইলেকশন হলো। জানুয়ারি 9 তারিখ ওনার সরকার গঠন করলেন। 13 তারিখে ওখানে দেখি বড় একটা নিউজ পেপারে তখনকার স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স ডক্টর হাসান মাহমুদ, জি উনি ডাইরেক্টলি ওখানে ইন্টারভিউ দিলে যে আমরা খায়রুজ্জামানকে চাই মুজিব হত্যার মামলা এবং জেল হত্যার মামলা পুনর্বিচার করতে। আপনি তখন কোথায়? আমি তখন হাই কমিশনার মালয়েশিয়া। মালয়েশিয়া তো আমাকে 3 দিনের মাথায় নোটিশ দিল যে তুমি চলে আসো। তো আমি বিভিন্ন মেডিকেল গ্রাউন্ড, ওখানে রাজাদেরকে ফেয়ারেল কল ফর্ম নিয়ে করে তো ফাইনালি 28 অক্টোবর আমি চার্জ ছেড়ে দিয়ে, যেহেতু ওর বলছে আমাকে ট্রায়াল করবে, একবার এসে আমি 5.5 বছর দিনের ভিতরে জেল খেটেছি, আবার আমাকে সে করবে, তো এই কথা বিবেচনা করে আমি আসিনি। আপনি কি করলেন তাহলে তখন? আমি ওখানে থাকলাম, আমি মালয়েশিয়াতেই থাকলাম ইউনাইটেড নেশনস রিফিউজি স্ট্যাটাসে আমি ওখানে থাকি। অ্যাসাইলাম সিক করলেন। অ্যাসাইলাম সিক। ওরা ডাইরেক্ট অ্যাসাইলাম দেয় না, বাট ইউনাইটেড নেশনসের রিফিউজি অ্যাসাইলাম সিকার্স একটা প্রোগ্রাম আছে, ওইটার আন্ডারে আমি থাকলাম। করতে করতে এর মধ্যে ওনারা আবার হাইকোর্টে গেছে যে আমরা পুনর্বিচার করবো। তো ওনারা বললেন যে এতজন সাক্ষী দিয়ে আপনারা ওনাকে অভিযুক্ত করতে পারলেন না, আপনারা পারবেন। তো তখন ওনার সরে আসলেন। তো যাই হোক, আমি কোনো রকম করে জীবনযাপন করতেছি। ওদিক দিয়ে আমার ছেলে মেয়ে, একটা এদিকে একটা ওদিকে, ভিসা নেই, সবাই তো আর ওইটার আন্ডার আসে না। তারপর 2022-এ ফেব্রুয়ারি আমি দেখি একদিন ইমিগ্রেশন লোকরা আমার বাসায় হয়ে আমাকে ধরে নিয়ে গেছে। 2022-এ নিয়ে বলে যে তোমার বিরুদ্ধে এরকম তোমাদের বর্তমান সরকার অভিযোগ আনছে, তুমি এখানে বোম বানাও, তুমি বাংলাদেশে হাসিনাকে মারার জন্য চক্রান্ত করতেছ, তোমাকে করতে হবে। আসল কথা হলো পরে যখন ইন্টারোগেশন হয় তো বলবো যে দেখো, তোমাকে ওই মুজিব হত্যা মামলায় জিয়াকে ইমপ্লিকেট করার জন্য তোমাকে পস্টমাসলি স্টেট উইটনেস বানাতে চায়। জিয়াকে পস্টমাসলি বলেন কি? হ্যাঁ, স্টেট উইটনেস বানাতে চায়, তো আমাকে নিয়ে যাবে। মানে এক্স্যাক্টলি যদি বলেন একটু বাংলায়, এটা কি বোঝায়? বাংলায় বলা যে মরণোত্তর বিচার। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ওনাকে মরণোত্তর বিচার করবে মুজিব হত্যার সাথে জড়িত জিয়াউর রহমানকে। ওইটার জন্য আমি যেহেতু আপনাকে রাজসাক্ষী বানাতে চাই না, ওরা করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আমাকে ওরা 7 দিনের জন্য। আপনি তাহলে কেন রাজসাক্ষী হতে রাজি হলেন না? তো উনি ছিল না, আমি জানি না। অর্থাৎ আপনি নীতির সাথে আপোষ করতে চান? না, আপোষ করতে। তারপর আমাকে শোয়া রাখছে মাটিতে, আপনার টর্চার করলো? টর্চার করছে, বিনা শোয়া রাখছে। মালয়েশিয়ান গভর্নমেন্টের একটা প্রোটোকলের মধ্যে ওইটা ওরা ওখানে থেকে ওখানে প্লেন রেডি করে রাখছে, আমাকে নিয়ে যাবে পরে যখন বাংলাদেশে নিয়ে যাবে। তারপরে এদিকে তো আমার ওয়াইফ, ও আমেরিকাতে তখন ছিল স্টেট ডিপার্টমেন্ট, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, লোকাল আপনার ইউএসসিআর লয়ার ধরে 6 দিনের মাথায় আমি ফ্রি হলাম আর কি। তা আমাকে জানতে ইচ্ছেই করছে, আপনি যদি কাইন্ডলি একটু বলেন, যদি আপনি আপত্তি না করেন, যে আপনাকে এখানে যে এই যে অমানসিক বর্বরচিত আপনার উপরে যে নির্যাতনটা করলো, সেটা তুমি মালয়েশিয়ান গভর্নমেন্টের, আপনি ওখানে আপনি একটা অ্যাসাইলাম সিক করলেন ইউএন প্রোটোকলের মধ্যে থেকে, সেখানে থাকা অবস্থায় কিভাবে এটা? বাংলাদেশ থেকে কোনো এজেন্ট গিয়ে করেছে নাকি মালয়েশিয়ান গভর্নমেন্টের? না, ওখানে ওদের বাংলাদেশের এনএসআই একটা অফিসার ছিল ওখানে কাবার পোস্টে।
আচ্ছা আচ্ছা, ওর মাধ্যমে আন্ডারকভার ওখানে ছিলেন, ছিলেন ও ওই মালয়েশিয়ান গভর্নমেন্টকে বাংলাদেশের অ্যাপ্রোচ এনএসআই একজন অফিসার। ওরা অ্যাপ্রোচ করেছে, ওর চিঠিপত্র দেখেছে, ওর ভিজিটিং কার্ড আমাকে দেখিয়েছে, জি যে ফাইনালি আমাদের তখনকার যে হাইকমিশন ছিল ও ওদের হোম মিনিস্টারকে বলছে যেটা আমাদের প্রাইম মিনিস্টারের আন্তরিক রিকোয়েস্ট, তোমরা একে আমাদের হাতে হাওলা করে দাও। ওকে, তো ওরা তখন আমার এই ব্যাপারে যাচাই বাছাই করতে, আমি বললাম যে তুমি তোমাদের এখানে হাই কমিশনার হইতে হলে এগ্রিমেন্ট লাগে, জি 3 মাসে তোমরা ডিউ ডিলিজেন্স করো, কোথায় কি, আমি 2 দেশে এরকম ছিলাম হেড অফ দ্য মিশন হিসাবে। তো তখন ওরা খুলে বলল যে এই ব্যাপার, তো তোমাকে যেহেতু আপনার কোর্ট আবার আমাকে হেভিয়াস কর্পাস করে আমাকে রিলিজ করে, আচ্ছা মালয়েশিয়ান কোর্ট ফাইনালি এইসব প্রেশার এগুলো দেখে। তো আমি চলে আসলাম, আসার পরে তারপরে ওদের যে ডিজি আমাকে পার্সোনালি ডেকে বললো যে ভেরি সরি, তোমার উপরে আমাদের এরকম একটা অমানবিক অবস্থায় রাখতে হয়েছে, নির্যাতন করতে হয়েছে, এই জন্য আমরা দুঃখিত। তো এই ব্যাপারে তুমি নিশ্চয়ই অনেক ভালো কাজ করছো জীবনে, তা না হলে তুমি এইভাবে যেতে পারতাম না। না, আপনি তো তারপরে আমি চলে আসলাম, তারপরে করবো কি, তারপরে আমরা শুনতেছি। তো ফেব্রুয়ারিতে যেটা হলো, তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে এই তখনকার আইজি বেনিজির আহমেদ, এই আসাদুল কামাল, আসাদুজ্জামান কামাল ষষ্ঠ মন্ত্রী। উনি, আর এই যে ইমরান চৌধুরী প্রবাসী মন্ত্রণালয়, জি জি জি, তারা ইমরান সাহেব ছিলেন। এপ্রিলে আবার গেলেন এবার হাসিনার চিঠি নিয়ে, আচ্ছা চিঠি নিয়ে যে ওনাকে দিতেই হবে। আচ্ছা, তখন ওরা বললো দেখো উনি একটা প্রাক্তন রাষ্ট্রদূত, আগে তোমরা একটা ভুল তথ্য দিয়ে ওনাকে আমাদের দ্বারা নির্যাতন করাইছো, এটা করছো, এইভাবে তোমরা নিতে পারবো না, আমরা দিতেও পারবো না। তো ওনারা করলেন কি, ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুদকে আমার নামে একটা কেস দিল, করাপশন মামলা, মিস ইউজ অফ ফান্ডস, ওকে, ওই দূতাবাস 16 বছর পরে। তাও আবার যখন আমাকে নিতে না পারো তারপরে দিল। তো ওইখানে তো আমি আবার দিন গুনতেছি যে আবার কেউ তখন আবার লয়ার ধরে, কতদিন পর ফ্রি হয়েছেন? ওখানে ফ্রি হয়তো আমি আবার ওই আগে জিনিসের কাজেই থাকতেছি, অ্যাসালাম বলবৎ আছে, সব বলবৎ আছে, সব কিছু। তো আবার কিছু বাট আপনি কাস্টডিতে ছিলেন না, কাস্টডিতে ওই 6 দিন পরে কোর্টের মাধ্যমে, ইন্টারন্যাশনাল প্রেশারের মাধ্যমে বেরিয়ে গেলেন আমি বের হয়ে গেলাম। তারপরে 2 মাসের মাথায় ওরা আবার 2022। 2022-এ, জি তারপর ওই কেস আমি ফাইট করে কোর্টে ওখানে করছি। তারপরে বাংলাদেশে এসে 1 বছর, 1 বছর আমি এখানে আবার কোর্টে ফাইট করছি। আমরা এখানে আসছি আমি এখানে আসছি 2024 নভেম্বরে, ওখানে ওই আমাকে রেগুলাইজ করতেছে করে এখানে আসার পরে কোর্টে গেছি। এর মধ্যে ওরা আবার ইন্টারপোলে আমার অ্যারেস্ট ওয়ারেন্ট নেয়, যে এগুলো কাটায় আমি এখানে এসে আবার কোর্টে ফাইট করছি 1 বছর করে, এই মামলা থেকে আমি মুক্তি পাই। তারপরে এটা পেয়েছি গত অক্টোবরে। তো আমি তো মানে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে আমার পরিবার আমরা বিধ্বস্ত। তো এখন আমি চেষ্টা করতেছি আমার পেনশনটা পাওয়ার জন্য, এইটা প্রক্রিয়াধীন আছে, এখন বাকি আল্লাহর ইচ্ছা কোথায় আপনার যায়। জন্য আমাদের সর্বান্তকরণের শুভকামনা রইল। আপনার কাছ থেকে আমরা অনেক অজানা তথ্য জেনেছি। আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে আমরা ছোট করব না, বাট আমরা আমাদের একেবারে মনের, যেটা বলে যে অন্তঃস্থল থেকে, ভিতর থেকে আপনাকে আমরা আপনার খুব সমবেদনা জানাই। আপনি যে অমানবিক মানসিক নির্যাতনের ভিতর দিয়ে গেছেন, যেই একটা টক্সিটারি, আপনার যে ক্যারিয়ার, এবং এত সব কষ্ট, এত সব নির্যাতনের ভিতরে থেকেও আপনি আপনার আশা হারাননি, আপনি আশাবাদী থেকেছেন এবং এখনো সুসময়ের আপনি আশা করছেন, নিজের জন্য তো বটেই, দেশের জন্য, এমন পঙ্কিল অবস্থায়ও। তো আপনাকে অনেক 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 শুভকামনা জানাই আমাদের স্টুডিওতে আসবার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে আপনার জীবনের গল্প শেয়ার করবার জন্য। দর্শক, আজকে আমরা অসাধারণ একটা সময় কাটালাম। বাংলাদেশের অন্যতম একটা ফেস আমি যদি বলি ডিপ্লোম্যাটিক বিটে, এর বাইরেও আমরা একজন অসাধারণ মানুষ, একজন অসাধারণ প্রফেশনাল, একজন অসাধারণ অফিসার, যিনি ৭১-এ পাকিস্তানে বন্দী থেকেও, পাকিস্তানে আটকা অবস্থায় থেকেও যিনি দেশের জন্য যার প্রাণ কেঁদেছে এবং
সুযোগ পাওয়া মাত্রই তিনি দেশে এসে সার্ভিসে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং পরবর্তীকালে তিনি দেশ গঠনে অনবদ্য ভূমিকা রেখে চলেছিলেন। তার যেই তার যেই পরিক্রমা সম্পর্কে আমরা জানলাম, যে জীবনের গল্প জানলাম, আপনারা ধৈর্য রেখে এই পুরো সময়টা উপভোগ করা আপনাদের প্রতি অভিবাদন, ধন্যবাদ। এবং আমরা শুরু করেছিলাম যা নিয়ে, সেটা দিয়ে যদি এবার শেষ করি, যে চারিদিকে একটা যুদ্ধ অবস্থা। পুরো বিশ্ব যেন একটা অস্থিরতায় ভুগছে। আমরা স্থিরতা চাই, আমরা শান্তি চাই এবং আমরা চাই যে বাংলাদেশও এই অস্থিরতা থেকে মুক্ত হয়ে নতুন নেতৃত্বে বাংলাদেশ যেন সামনের দিনগুলোতে আরো এগিয়ে যায়। সফলতার সেই অভিষ্ট লক্ষ্যে, যেটার জন্য ৭১ হয়েছে, যেটার জন্য ৭৫ হয়েছে, যেটার জন্য আমরা ৯০ এর আন্দোলন দেখেছি এবং সবশেষ ২৪ এর মাধ্যমে আমরা এখন একটা নতুন সরকার আমরা পেয়েছি। তো এই সরকারের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে। এবং বাংলাদেশের যে পররাষ্ট্র না রাজনীতি বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি, এই পররাষ্ট্র নীতির মুনশিয়ানা না দেখিয়ে বাংলাদেশ বিশ্ব সভায় আরো একবার শান্তির আয়োজনের চেষ্টায় সফল হবে। ঠিক যে পথ দেখিয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে পথ ধরে বাংলাদেশ এবারের এই সংকটকালেও বিশ্ব সভায় শান্তির যথাযোগ্য দূত হিসেবে নিজের ভূমিকাকে আরো একবার সুপ্রতিষ্ঠিত করবে। আমরা সেই আশাবাদ রেখে আজকের এই পডকাস্ট এখানেই শেষ করছি। আপনারা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা শেয়ার করবেন, আপনারা কমেন্ট করবেন এবং খবর ৭১ এর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আরো একবার।